বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ মুস্তাহিদ। সিলেটে প্রথম দিনের মতো অনুশীলনে জিম্বাবুয়ে ক্রিকেট দল, তবে বৃষ্টির বাধায় অনুশীলন শেষ না করেই টিম হোটেলে ফিরতে হয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট দলকে। এদিকে দুপুর 2টায় অনুশীলনে নামার কথা বাংলাদেশের সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই মুহূর্তে আছেন রিপোর্টার অপু বণিক। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। টেস্ট সিরিজকে সামনে রেখেই জিম্বাবুয়ের দল গতকাল সিলেটে এসে পৌঁছেছে এবং আজকে যেহেতু তাদের প্রথম দিনের অনুশীলন এবং এই অনুশীলনকে সামনে রেখে কিন্তু ঠিক 9:50 এসে জিম্বাবুয়ের দল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এসে পৌঁছায় এবং পরবর্তীতে যেহেতু সিলেট পাহাড়ি অঞ্চল এবং যেহেতু বৈশাখ মাস চলছে, তো সেই সুবাদে আসলে সকাল থেকে আকাশটি মেঘলা ছিল এবং প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়, যার কারণে এই বৃষ্টি স্নাত দিনে জিম্বাবুয়ে দলের প্রথম দিনের যে অনুশীলনটি হওয়ার কথা ছিল ঠিক সেই সময়ে কিন্তু অনুশীলনটি হয়নি। তুমুল বৃষ্টির কারণে প্রায় 1 ঘন্টা পর ঠিক সকাল 11টার দিকে জিম্বাবুয়ে দল তারা কিন্তু অনুশীলনে নামেন এবং একই সাথে ব্যাটিং, ফিল্ডিং এবং বোলিংও কিন্তু তারা করে। এবং যদি আরেকটা বিষয় বলতে চাই, ঠিক এর আগে কিন্তু তারা ওয়ার্ম আপ করে নেন এবং নিজেদেরকে একটু ঝালিয়ে নেন। যদিও ক্রেগ আরভিনদের মুখে আমরা স্পষ্ট আনন্দের ছাপ লক্ষ্য করেছি। তারা গত যে সেশনে তারা যেমনটি করেছিলেন ঠিক এইবার তারা জয়ের জন্য যে উন্মুখ হয়ে আছেন সেটাই কিন্তু আমরা লক্ষ্য করেছি মাঠে, এবং যতটুকু সময় পেয়েছেন তারা কিন্তু ঘাম ঝরিয়েছেন ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং এ। এখন এই মুহূর্তে সিলেটে বৃষ্টি হচ্ছে এবং দেখতেই পাচ্ছেন আউটারের যে ফিল্ডটি রয়েছে সেই ফিল্ডটি কিন্তু একদম ঢেকে রাখা হয়েছে এবং জিম্বাবুয়ে দল প্রায় 1 ঘন্টা অনুশীলন করতে পেরেছেন এবং বৃষ্টির কারণে কিন্তু তারা আবার ড্রেসিং রুমে ফিরে আসতে বাধ্য হয়েছেন। এবং আরেকটি তথ্য আপনাদেরকে জানিয়ে দিতে চাই, কিছুক্ষণ আগেই কিন্তু জিম্বাবুয়ে দল প্রায় 1 ঘন্টা অনুশীলন করার পর তারা কিন্তু হোটেলে ফিরেছেন এবং ঠিক 2টায় আজকে বাংলাদেশ দলের কিন্তু অনুশীলন রয়েছে। যেহেতু বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছেন, তো বৃষ্টির কারণে দেখতে পাচ্ছেন আউটার যে ফিল্ডটি রয়েছে সেটি কিন্তু এখনো ঢাকা রয়েছে। তবে জিম্বাবুয়ে দল এখন মাঠ ছেড়ে যাওয়ার পরেও কিন্তু বাংলাদেশ দল এখনো আসেনি, যেহেতু বৃষ্টির নিয়ে একটু শঙ্কা রয়েছে। তো এই ছিল জিম্বাবুয়ে বাংলাদেশের আজকের অনুশীলনের সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে আমার কাছে সর্বশেষ। আমাদের সঙ্গে সিলেট থেকে যুক্ত হয়েছিল রিপোর্টার অপু বণিক। ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের খবর, সুপার লিগে রূপগঞ্জের বোলিং তোপে দিশেহারা মোহামেডান, তবে বৃষ্টির কারণে এখন বন্ধ আছে খেলা। এই মুহূর্তে মিরপুরে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। ডিপিএল এর সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। যে সংখ্যাটা ছিল গতকাল থেকেই সেই সংখ্যাই আসলে সত্যি হলো শেষ পর্যন্ত, কিন্তু মোহামেডান এবং কি লিজেন্ডস অফ রূপগঞ্জের ম্যাচে কিন্তু বৃষ্টির বাধা এবং কি আপাতত কিন্তু ম্যাচ বন্ধ রয়েছে। বৃষ্টির আগের কথা যদি বলি সেক্ষেত্রে কিন্তু বলতেই হয় মোহামেডান তাদের আসলে নামের সুবিচার করতে পারেনি। আবাহনীর বিপক্ষে তারা যেভাবে দাপটে জয় তুলে নিয়েছিল আজকের এই সুপার লিগের প্রথম ম্যাচে, কিন্তু লিজেন্ডস অফ রূপগঞ্জের বোলারদের সামনে কিন্তু ধুঁকতে হয়েছে। সবচেয়ে বড় যে বিষয়টি মোহামেডানের জন্য ধাক্কা হয়ে এসেছে, তাদের গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন ক্রিকেটারকে ছেড়ে দিতে হয়েছে। জাতীয় দলের যে ক্যাম্প রয়েছে সেই ধাক্কাটাই কিন্তু তারা এখন ভুগছে। ব্যাটিংয়ের কথা যদি বলি, মুশফিকুর রহিম অভিজ্ঞ ক্রিকেটার, তিনি ছিলেন। পাশাপাশি যদি বলি যে অন্য যে ব্যাটাররা রয়েছেন তারা কিন্তু সেভাবে রানের দেখা পাননি। আজকের ম্যাচে 117 রান করেছেন, এখন পর্যন্ত 7 উইকেট পড়েছে। আপাতত ম্যাচ বন্ধ রয়েছে। বৃষ্টি কিন্তু এখনও হচ্ছে, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। তবে আসার যে বিষয়টি, বৃষ্টি যদি থেমে যায় সেক্ষেত্রে কিন্তু মিরপুরের যেই গ্রাউন্ডের যে ড্রেনেজ সিস্টেম, সেই ড্রেনেজ সিস্টেম আশা দেখাতে পারে, কারণ যেহেতু 7 উইকেট অলরেডি পড়ে গেছে মোহামেডানের, সেক্ষেত্রে যদি খুব দ্রুত অল আউট হয়ে যায় মোহামেডান, লিজেন্ডস অফ রূপগঞ্জের সামনে কিন্তু পূর্ণ পয়েন্ট পাওয়ার একটা দারুণ সম্ভাবনা রয়েছে। এখন দেখার বিষয় হচ্ছে আবহাওয়া কোন দিকে আসলে গড়ায়, যদি বৃষ্টি থামে কি থামে না। আমরা যেটা আবহাওয়ার পূর্বাভাস
দূতাবাস থেকেও আসলে যেমনটা শুনছিলাম যে হয়তো সারাদিনে একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যদি বলি যে এই একই সঙ্গে কিন্তু বিকেএসপিতেও দুটি ম্যাচ চলছে, সেখানেও কিন্তু বৃষ্টির হানা এসেছে। যদি 3টি ম্যাচই বৃষ্টিতে পরিত্যক্ত হয় তাহলে বলা চলে যে লড়াইটা সমান তালে যাবে। অন্য 2টি ম্যাচে যদি ফলাফল চলে আসে সেক্ষেত্রে কিন্তু মোহামেডানের জন্য কিছুটা চিন্তার কারণই হয়ে দাঁড়াবে। তারা কিন্তু পয়েন্ট টেবিলের সমান 18 পয়েন্ট আবাহনীর, সেক্ষেত্রে কিন্তু শিরোপার যে রেসে তারা রয়েছে, সুপার লিগে যে সম্ভাবনাটা রয়েছে সেই জায়গাতে কিন্তু পিছিয়ে পড়বে। তবে এখন আসলে দেখার বিষয় হচ্ছে যে বৃষ্টি কতক্ষণে থামে এবং কি ম্যাচ মাঠে গড়ায়। তো আমার কাছে মিরপুর থেকে এই ছিল সবশেষ খবর। আমাদের সঙ্গে মিরপুর থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার তারেক হাসান শিমুল, জানাচ্ছিলেন ডিপিএল এর সবশেষ খবর। খেলার সময় আরও থাকছে। সামিত সোমকে নিয়ে সুখবর দিল বাফুফে। আগামী সপ্তাহে হাতে পাবেন বাংলাদেশের জন্ম সনদ। লাল সবুজ পাসপোর্টের বিষয়ে দূতাবাসকে সহযোগিতা করবে এনএসসি। 2027 বিশ্বকাপ সামনে রেখে নিজেকে নতুন করে প্রস্তুত করছেন ওপেনার নাইম শেখ। সিনিয়র ক্রিকেটারদের অনুপস্থিতিতে রঙিন পোশাকে সুযোগ পেলে নিতে চান দায়িত্ব। অবসরের আগে সমর্থকদের জেতাতে চান বড় কোনো শিরোপা। নাইমের কাছে টাইগারদের কোচিং স্টাফে দেশি কোচের নিয়োগ আশীর্বাদ। মাহবুব রিমনের রিপোর্ট। 8 বছর ধরে খেলছেন ঢাকা প্রিমিয়ার লিগ, তবে এমন অলমমধুর অভিজ্ঞতা পাননি আগে। নিজের ব্যাট এসেছে অথচ নাইম শেখের দল প্রাইম ব্যাংক জায়গা করে নিতে পারেনি সুপার লিগে। তাতে সপ্তাহ দুয়েকের বিশ্রাম মিলেছে। অবশ্য ব্যস্ত সূচির আগে যাকে দেখছেন সাপে বর। সামনেই এ দলের সিরিজ, এরপর শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সফর। ঘরোয়া লিগের ফর্মের বিবেচনায় রঙিন পোশাকে প্রত্যাবর্তনের অপেক্ষায় নাইম শেখ। সাকিব, মুশফিক, তামিম, রিয়াদদের অবসরে ওয়ানডেতে সৃষ্টি হওয়া শূন্যতায় সুযোগ পেলে ঘরোয়া লিগের ফর্মকে ন্যাশনাল সার্কিটে টেনে আনতে চান নাইম। দৃষ্টি তার আরও সুদূরে। লম্বা চিন্তা করেন, আপনি যদি ড্রিমই না দেখেন যে আমি ওয়ার্ল্ড কাপ জিততেছি, আমি ওয়ার্ল্ড কাপ ট্রফি ধরতেছি, এগুলি যদি ফিল না করেন, এখন আমাদের দেশে ক্রিকেট হয়তো অনেকে চিন্তা করতে পারে যে আসলে চান্স পাওয়ার, আসলে আমি চান্স পাওয়া নিয়ে না পাওয়া নিয়ে ওয়ারিড না, কারণ আমি আমার প্রসেস অনুযায়ী যাব। যখন অপরচুনিটি আসবে আমি 100% চেষ্টা করব। আমি চিন্তা করি যে আমরা বাংলাদেশ টিম কীভাবে চ্যাম্পিয়ন হবো, এই চিন্তা করতেছি যে আমি যে মাইন্ড সেট আপে এখন খেলতেছি, সবাই সবার মতন করে মাইন্ড সেট আপ রাখতেছে, কার কাছ থেকে কি শেখা যায়। টাইগারদের সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিনের শুরু। সবশেষ জিম্বাবুয়ে সিরিজে সোহেল ইসলাম। দেশি কোচদের সাম্প্রতিক সময়ে মূল্যায়ন করছে বিসিবি। নাইমের মতে ক্রিকেটারদের হাতের তালুর মতোই চেনায়, যা তাদের জন্য আশীর্বাদ। এরা ছোটবেলা থেকে কিন্তু আমাদের দেখতেছে, এরা কিন্তু আমাদের দেখলেই বুঝে যে ওর আসলে এখন কি প্রয়োজন, ওর কি গ্রো আপ করা উচিত। তো এইরকম যখন বড় বড় কোচরা যখন চোখের সামনে এত রকমের কোচিং মেথড এদের কাছে থাকে, এদের কাছে নলেজ নেওয়া ছাড়া আমি মনে করি যে এটা আমাদের জন্য অনেক বড় অপরচুনিটি। এরা নট অনলি আমার ব্যাচ, আপনি সিনিয়র প্লেয়ারদের দেখবেন যে এরা এদের ফাহিম স্যার, সালাউদ্দিন স্যার, সুন স্যার, এদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করছে। নিজেকে প্রতিনিয়তই পরিবর্তন করছেন নাইম শেখ। দেখছেন টেকনিকে আরও উন্নতির সুযোগ, যে জন্য সুযোগ পেলে কাজ করতে চান দেশি কোচদের সঙ্গে। নিয়মিত পরামর্শ নিচ্ছেন সিনিয়রদের কাছ থেকেও। সিচুয়েশনগুলো এখন আমাদের নেওয়া উচিত। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। আগামী সপ্তাহের শুরুতেই বাংলাদেশি জন্ম সনদ পেতে যাচ্ছেন কানাডিয়ান ফুটবলার সামিত সোম, নিশ্চিত করেছে বাফুফের একটি সূত্র। গেল 13 এপ্রিল তার জন্ম সনদের জন্য আবেদন করা হয়। এদিকে সামিত সোম জন্ম সনদ পেলে কানাডার বাংলাদেশি দূতাবাস থেকে কিভাবে দ্রুত তার পাসপোর্ট করে দেয়া যায় সে বিষয়ে সহযোগিতার প্রয়োজন হলে সর্বাত্মক চেষ্টা করা হবে বলে জানিয়েছে ক্রীড়া পরিষদ। সামিত সোম সম্মতি দেওয়ার পর থেকে দ্রুত চলছে বাংলাদেশি পাসপোর্ট তৈরির কাজ। প্রাথমিক ধাপ হিসেবে তার ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে গেল 13 এপ্রিল জন্ম সনদের জন্য আবেদন করে ফুটবল ফেডারেশন। সবকিছু ঠিক থাকলে আসছে সপ্তাহের শুরুতেই জন্ম সনদ তৈরি হয়ে যাবে বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান এই ফুটবলারের। বাফুফের একটি সূত্র বলছে হাতে সময় নেই খুব একটা, তাই কোনো কালক্ষেপণ করছে না ফেডারেশন। 10 জুন সিঙ্গাপুর ম্যাচের আগে খুব করে চাইছে সব প্রক্রিয়া শেষ করার। ফিফা প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির যে বাধ্যবাধকতা আছে, নির্ধারিত সময়ের আগেই তা সম্পন্ন করার বিষয়ে আশাবাদী বাফুফে। জন্ম সনদ হাতে পেলে পাসপোর্ট তৈরির কার্যক্রম শুরু করতে পারবেন সামিত সোম। এ বিষয়ে কানাডায় অবস্থিত বাংলাদেশি দূতাবাস থেকে যাতে সর্বোচ্চ সহযোগিতা করা হয় তা নিয়ে তৎপর বাফুফে। এছাড়াও পাসপোর্ট ইস্যুতে সহযোগিতার প্রয়োজন হলে সর্বাত্মক চেষ্টা করা হবে বলে জানিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। বায়োমেট্রিকটা ওনার দিতে হবে, হ্যাঁ, কোনো না কোনো পয়েন্টে ওনার দিতে হবে।
আচ্ছা, তো সেই প্রেক্ষিতে কানাডায় অবস্থিত মিশনের সাথে যখন তিনি যোগাযোগ করবেন, আমাদের পরিচয় ছাড়া যোগাযোগ করলে হবে, এইটুকু গ্যারান্টি বা আমাদের বাংলাদেশের মিশনের যে পাসপোর্ট উইং আছে তারা এইটুক সেবা প্রবণ, ওনার নাম বললেই চলবে যে আমি এমুক আসছি, আমার পাসপোর্ট দরকার, আমি বায়োমেট্রিক দিতে এসেছি, এটুকুই চলবে। আর এরপরেও যদি কোনো কাজ না হয় আমরা রেডি আছি, অলওয়েজ স্ট্যান্ড বাই। এদিকে বিদেশে অবস্থান করা বাংলাদেশি বংশোদ্ভূত অ্যাথলিট নিয়ে তৎপর এনএসসি। এজন্য ফেডারেশনগুলোকে সর্বোচ্চ সহযোগিতার কথা বলে একটি সংবাদ বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে ক্রীড়া পরিষদ। কিন্তু এই প্রক্রিয়ায় এনএসসি সরাসরি কিভাবে অবদান রাখতে পারে তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। ক্রীড়া পরিষদের ভূমিকাটা অলওয়েজ ফ্যাসিলিটেটর, ক্রীড়া পরিষদ এনকারেজ করবে এবং আইনগত কোনো বাধা যদি আসে, আইনগত কোনো অবস্টাকল যদি আসে, ক্রীড়া পরিষদ সরকারের দৃষ্টি আকর্ষণ করবে এবং আইনগত সমাধানটা দেওয়ার জন্য সর্বোচ্চ ইতিবাচক প্রক্রিয়ার সাথে, পদক্ষেপের সাথে প্রসিড করবে। আবার পাশাপাশি ঠিক একইভাবে আন্তর্জাতিক পরিমণ্ডলে যদি কোনো দেশের সাথে কথা বলতে হয়, কোনো অর্গানাইজেশনের সাথে, আন্তর্জাতিক কোনো অর্গানাইজেশনের সাথে যদি কোনো কথা বলতে হয়, জাতীয় ক্রীড়া পরিষদ সেই ভূমিকা রাখবে, সেই উদ্যোগ গ্রহণ করবে, সেই পদক্ষেপ গ্রহণ করবে। দেশের বাইরে বাংলাদেশি বংশোদ্ভূত অ্যাথলেট থাকলেও তাদের খুঁজে পেতে নেই প্রপার স্কাউটিং। এই জায়গায় জাতীয় ক্রীড়া পরিষদ এগিয়ে আসলে তার সুফল ভোগ করতে পারবে বাংলাদেশ। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই ম্যাচ সামনে রেখে 31 মে থেকে শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। 1 জুন শুরু হবে অনুশীলন, তবে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ শেষ হলেও ক্যাম্প চলবে 20 জুন পর্যন্ত। সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে এবার লম্বা সময় ফুটবলারদের ক্যাম্পে রাখার উদ্যোগ নিয়েছে বাফুফে। 30 তারিখ ক্যাম্প শুরু হবে, দেন 10 তারিখ ম্যাচ খেলবে, 10 তারিখ ম্যাচ খেলার পরে আবারও ক্যাম্প ওইখানেই যথারীতি চলবে, দেন সাপে চলে যাবে। প্লেয়ার এবং কোচ তারা যেখানে চায় সেইভাবে রাখবো এবং কন্টিনিউ করবে সাপে রাখ পর্যন্ত। এইটাই আলোচনা। কোথায় সাপ হবে সেটা আমরা এখনও এটা সাপের ব্যাপার। সাপের বোধহয় রিসেন্টলি একটা মিটিং হবে, মিটিংয়ে ডিসিশন হবে। তবে আমার কাছে আলোচনা মনে হয়েছে যে শ্রীলঙ্কাই হবে। আইপিএলে আবারও ফিক্সিংয়ের কালো থাবা হায়দ্রাবাদের এক ব্যবসায়ীকে জুয়ারি সন্দেহে আটক করেছে ভারতীয় পুলিশ। ফ্র্যাঞ্চাইজি মালিক ও ক্রিকেটারদের অর্থ এবং দামি উপহারের প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এক আইপিএল দিয়েই ক্রিকেট বিশ্বজুড়ে আলোচনায় জুয়ার প্রতিষ্ঠানগুলো। OneXBet সহ একাধিক বেটিং কোম্পানিকেই প্রমোট করা হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে। এবার ভারতীয় ক্রিকেট বোর্ডই নাকি অভিযান চালাচ্ছে জুয়ারিদের বিরুদ্ধে। সতর্ক বার্তা পাঠিয়েছে ফ্র্যাঞ্চাইজি মালিক ও ক্রিকেটারদের কাছে। চলতি আইপিএলে ফিক্সিংয়ের সন্দেহ করছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। যদিও এই টুর্নামেন্টে এটা নতুন কিছু নয়। এর আগে 2013 সালে স্পট ফিক্সিংয়ের দায়ে গ্রেফতার হয়েছিলেন শ্রীশান্ত সহ অনেকে। এছাড়া অবৈধ জুয়া প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে 2 মৌসুমের জন্য নিষিদ্ধ হয়েছিল চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস। এবারের অভিযোগ হায়দ্রাবাদের এক প্রভাবশালী ব্যবসায়ীর বিরুদ্ধে। গণমাধ্যমের খবর, হায়দ্রাবাদের প্রভাবশালী সেই ব্যবসায়ীকে নাকি ম্যাচ ছাড়াও প্রায় দেখা যেত ফ্র্যাঞ্চাইজিগুলোর অনুশীলনে। ক্রিকেটার, কোচ ছাড়াও দলগুলোর সাপোর্টিং স্টাফদের সঙ্গেও সখ্যতা করার চেষ্টা করতেন সেই ব্যক্তি। তার আনাগোনা ছিল ফ্র্যাঞ্চাইজিগুলোর টিম হোটেলেও। অভিযোগ আছে একাধিক দলের ক্রিকেটার সহ বাকি সদস্যদের অর্থ ও দামি উপহারের প্রস্তাব দেয়ার। শুধু তাই নয়, ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গেও ভালো সম্পর্ক করার চেষ্টা করেছেন তিনি। এমনকি অনেক বিদেশি ক্রিকেটারের পরিবারের সঙ্গেও নাকি যোগাযোগ করেছেন সেই ব্যবসায়ী। এরপরই জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করে ভারতীয় পুলিশ। অভিযোগে প্রাথমিক সত্যতা মিলেছে। তার সঙ্গে বিশ্বের অনেক বড় বড় জুয়া প্রতিষ্ঠানের যোগাযোগ আছে বলে ধারণা করছে বিসিসিআই। এরপর থেকেই বেশ সতর্ক অবস্থানে ভারতীয় ক্রিকেট বোর্ড। আবারও যেন এই টুর্নামেন্টের গায়ে কলঙ্ক না লাগে, তাই বেশ কিছু পদক্ষেপ নিতে যাচ্ছে বোর্ড। এরই মধ্যে ফ্র্যাঞ্চাইজি মালিক, ক্রিকেটার, কোচিং স্টাফ, সাপোর্টিং স্টাফ, এমনকি টুর্নামেন্টের ধারাভাষ্যকারদের কাছেও সতর্কতা বার্তা পাঠিয়েছে বিসিসিআই। তামিম হোসেন, সময় সংবাদ। রোনালদো, মেসি খেলবেন এক দলে, আর সেই ড্রিম ম্যাচ অনুষ্ঠিত হবে আর্জেন্টিনার বুয়েনোস আইরেসে। নিজের বিদায়ী ম্যাচ নিয়ে এমনই পরিকল্পনা করছেন আর্জেন্টিনার সাবেক ফুটবলার কার্লোস তেভেজ। ক্লাব পর্যায়ে রোনালদো এবং জাতীয় দলে তেভেজ খেলেছেন মেসির সঙ্গে। কঠিন হলেও 2 মহাতারকাকে রাজি করিয়ে নিজের স্বপ্ন বাস্তবায়ন করতে চান 2021 সালে ফুটবল থেকে অবসরে যাওয়া তেভেজ।
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় দুই ক্রীড়াবিদ। ফুটবলে তাদের দ্বৈরথ উপভোগ করেছে শত কোটি মানুষ। ইউরোপ ছেড়ে মেসি রোনালদো ভিন্ন দুই মহাদেশে পাড়ি জমালেও এখনও সমর্থকরা নিজ তারকার পক্ষ নিয়ে তর্কে জড়ান। মোহাম্মদ আলী, জো ফ্রেজিয়ার, ফেদেরার, নাদাল, হলিফিল্ড, মাইক টাইসনদের দ্বৈরথ বিশ্বজুড়ে আলোচিত হলেও রোনালদো মেসির রাইভালরি অন্য পর্যায়ের। দুজনই ক্যারিয়ারের শেষ পর্যায়ে চলে এসেছেন। 2026 ফিফা বিশ্বকাপের পর হয়তো আর পেশাদার ফুটবলে দেখা যাবে না এই দুই তারকাকে, তবে তার আগেই দেখা যেতে পারে ড্রিম ম্যাচ। কোটি মানুষের কল্পনাকে সত্যি করে এক দলে খেলবেন মেসি রোনালদো, আর সেই ম্যাচ হবে আর্জেন্টিনার বুয়েনোস আইরেসে। হঠাৎ করেই এই আলোচনা সামনে এনেছেন রোনালদো মেসির সাবেক সতীর্থ কার্লোস তেভেজ। 2021-এ পেশাদার ফুটবলকে বিদায় জানানো তেভেজ ম্যানচেস্টার ইউনাইটেডে খেলেছেন রোনালদোর সঙ্গে, আর জাতীয় দলে মেসি তার দীর্ঘদিনের সতীর্থ। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বিদায়ী ম্যাচ নিয়ে পরিকল্পনার কথা জানান তেভেজ। সেই ম্যাচে রোনালদো মেসিকে এক দলে নিয়ে একটি প্রীতি ম্যাচ আয়োজনের প্ল্যান করছেন আর্জেন্টিনার হয়ে 76 ম্যাচ খেলা এই ফরওয়ার্ড। ম্যান ইউনাইটেডে রোনালদোর সঙ্গে 2 মৌসুম খেলেছেন তেভেজ, জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ সহ 6টি শিরোপা। CR7-এর সঙ্গে এখনও ভালো সম্পর্ক দাবি করে তেভেজ বলেন, অনুরোধ করলে অবশ্যই তার বিদায়ী ম্যাচ খেলতে রাজি হবেন পর্তুগিজ মহাতারকা। আর মেসির সঙ্গে এক দশক জাতীয় দলে খেলায় এই প্রস্তাবে ইন্টার মায়ামি তারকার রাজি না হওয়ার কোনো কারণ দেখছেন না তেভেজ। LM10-এর সঙ্গেও বজায় রেখেছেন সুসম্পর্ক। আর খেলাটা বুয়েনোস আইরেসে বোকা জুনিয়র্সের মাঠে হওয়ায় মেসিকে পাওয়াটা সহজই হবে বলে আশা করছেন সাবেক এই ফুটবলার। তবে কবে আয়োজন হবে সেই ড্রিম ম্যাচ সেটা এখনও চূড়ান্ত হয়নি। দুই তারকার সম্মতি পেলেই ঠিক হবে দিনক্ষণ। 2001 সালে বোকা জুনিয়র্সের জার্সিতে পেশাদার ক্যারিয়ার শুরু করেন তেভেজ। এরপর ব্রাজিল, ইংল্যান্ড, ইতালি, চীনে খেলে আবারও বোকা জুনিয়র্সে এসেই শেষ করেন ক্যারিয়ার। 2022-এ ম্যানেজার হিসেবে রোসারিও সেন্ট্রালের দায়িত্ব নেন তেভেজ। এরপর ক্লাব অ্যাথলেটিকো ইন্ডিপেন্দিয়েন্তের হয়েও কাজ করেছেন এক মৌসুম। তবে এখন কোনো ক্লাবের সঙ্গে যুক্ত নেই সাবেক এই ফুটবলার। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। ডেডলি মাউন্টেন, তুষারধস প্রবণতা সহ নানা কারণে এভারেস্ট জয় থেকে অন্নপূর্ণা এক বিজয় অনেক বেশি কঠিন মনে হয়েছে পর্বতারোহী বাবর আলীর। ভবিষ্যতে পৃষ্ঠপোষকতা পেলে 8000 মিটারের সব শৃঙ্গে লাল সবুজের পতাকা ওড়ানোর আশা তার। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। স্বপ্ন দেখেছিলেন পৃথিবীর 10ম সর্বোচ্চ উচ্চতার পর্বত অন্নপূর্ণা এক জয়ের। সেই স্বপ্নকে জয় করতেই গত 7 এপ্রিল নেপালে অবস্থিত 26,545 ফুট উচ্চতার এই পর্বত আরোহণ করেন চট্টগ্রামের সন্তান ডাক্তার বাবর আলী। অভিযান শেষে দেশে ফিরেছেন তিনি। বুধবার সকালে বাবরের ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্স সংবাদ সম্মেলন এবং জাতীয় পতাকা প্রত্যার্পণ অনুষ্ঠানের আয়োজন করেন নগরীর আলিয়াস প্রসেস মিলনায়তনে। এ সময় এভারেস্ট জয় থেকেও অন্নপূর্ণা এক আরোহণ অনেক বেশি কঠিন ছিল বলে জানান বাবর আলী। এই পর্বতটা আসলে এত ডেডলি একটা মাউন্টেন, সবাই চায় এটাতে কত অল্প সময় থেকে অভিযানটা শেষ করে আসবে, কারণ যত বেশি সময় থাকবেন তত ঝুঁকি থাকে। আমার এক সময় মনে ছিল আমার এই আঙ্গুলটা একটু কালো হতে শুরু করেছিল, আমি ওই সময় খুব ভয় পেয়ে গেছিলাম। পরে লাকিলি ওরকম খারাপ কিছু হয়নি। পৃথিবীতে 8000 মিটার কিংবা এর চেয়ে বেশি উচ্চতার পর্বত আছে 14টি। ভবিষ্যতে পৃষ্ঠপোষকতা পেলে সবকটি শৃঙ্গে লাল সবুজের পতাকা ওড়ানোর আশা বাবর আলীর। পৃষ্ঠপোষকতা আছে দেখে অনেকটুকু সহজ, কিন্তু আমাদের মতো দেশে মানে যেহেতু এটা এখনো ওইভাবে এপ্রুভড স্পোর্টস না, এই মুশকিলটুকু তো অবশ্যই থাকে। 8000 মিটার পর্বত আছে, তো এর মধ্যে মাত্র 3টা হলো এভারেস্ট লোকসে, মানে প্রথম সর্বোচ্চ, চতুর্থ সর্বোচ্চ আর 10ম সর্বোচ্চ হলো। বাকি ধীরে ধীরে 11টা। আমি নেক্সট টার্গেট আমি বলবো মানাসলু, যদি আমি বলি 8th হাইয়েস্ট মাউন্টেন যেটা। 1950 সালে প্রথম 8000ই পর্বত হিসেবে সামিট হয় অন্নপূর্ণা। এই 75 বছরে সবগুলো 8000 মিটার পর্বত সামিটের কীর্তি আছে সমগ্র বিশ্বের 71 জন পর্বতারোহীর। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। এই ছিল খেলার সময় এখনকার আয়োজন। সঙ্গেই থাকুন সময়ের।